আরেকটা চমৎকার যেটা যেটা আমি মনে করি যে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমি এটা একদম পরিবর্তন করে দিব, একদম ম্যাজিক্যালি পরিবর্তন করে দিব। 100 বছরের ইতিহাসে বিরল, যে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে চিফ জাস্টিস পালিয়ে যায়, একদম মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। ধন্যবাদ হার্ড নিউজকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি নির্বাচনী এলাকার 5 আসন, আমাদের পাহাড়সম পার্লামেন্টারিয়ান জনাব মওদুদ আহমেদের আসন, যিনি দীর্ঘদিন যাবৎ প্রায় 5 বার উনি পার্লামেন্ট সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন। সেই আসন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছি। গণতন্ত্রের মূল মন্ত্র হলো সুশিক্ষা এবং সুশাসন। একটা জাতিকে সম্পূর্ণরূপে ডেভেলপমেন্ট করতে হলে যেমন সুশিক্ষা প্রয়োজন, তেমনই সুশাসনের প্রয়োজন। আমি অনেক ছোটবেলা থেকেই রাজনীতি করি। সে প্রেক্ষাপট থেকে আমি এলাকার সুখে দুঃখে, বিভিন্ন বিপদে আপদে সব কিছুতে আমি রাজনৈতিক সামাজিকভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছি। তবে 25 বছর ধরে যেখানে রাজনীতি করে আসছি, সেখানে দলের কাছ থেকে, দেশের কাছ থেকে কোনো কিছু পাওয়ার চিন্তা করিনি, শুধু আমার এলাকাবাসীকে দিয়ে আসছি। আমি যেহেতু একজন শিক্ষিত মানুষ, আমি একজন আইনজীবী, সেক্ষেত্রে আমি সংসদ নির্বাচন যদি করি, সেটি একটা দলের থেকে একটা স্বীকৃত একটা পদ। এতে করে আমি আরও বেশিভাবে দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী কাজ করতে পারবো, বিধায় আমি সংসদ সদস্য নির্বাচিত হতে চাই। এবং আমার ধারণা, আমি সেই এলাকা থেকে, যেখানে একজন বিগ পার্লামেন্টারিয়ানের জন্ম হয়েছেন, সেখান থেকে তিনি একজন আইনজীবী ছিলেন, আমিও একজন আইনজীবী। আমি সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করি, আমি এই আসন থেকে যদি প্রতিদ্বন্দ্বিতা করি, ইনশাল্লাহ আমি জয়ী হয়ে আসবো এবং জনগণের সেবা করার সুযোগ পাবো। অ্যাকচুয়ালি বিগত 15 থেকে 16 বছর যেভাবে স্বৈরশাসন মাথা কেড়ে বসেছে, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। ইতিহাসে বলে দিচ্ছে অ্যাকচুয়ালি কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না। 15 বছর যখন স্বৈরশাসনে দেশ পর্যদস্ত ছিল, তখনও আমি এলাকায় গিয়ে আমাদের কার্যক্রম চালিয়েছি, মানুষের পাশে ছিলাম, সমস্ত রকমের কার্যক্রমে গিয়েছি। সেই আমার সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব ওখানে জন্মগ্রহণ করেছেন। গত 16ই মার্চেও আমি সেখানে গিয়েছি, মওদুদ সাহেবের মৃত্যুবার্ষিকীতে তো আমি অংশগ্রহণ করেছি, এবং আমার নেতাকর্মীরাও সেখানে আসছেন। এবং তারা সবসময় একইভাবে যেটা দেখেছেন, যে সুখে দুঃখে, বিপদে আপদে সব কিছুতে আমি সেখানে ছিলাম। এবং করোনা মহামারীতে সারা বিশ্ব যখন স্তব্ধ, তখন আমি তাদের পাশে ছিলাম। তাদের খাদ্যদ্রব্য, দেখা যাচ্ছে যে আসবাবপত্র, তাদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসছি, এবং এই খাদ্যদ্রব্য বিতরণটা দীর্ঘদিন পর্যন্ত অব্যাহত ছিল এই কর্মসূচি। আমি একদম চমৎকারিত্বের সাথে আমি যেটা বলতে চাই, ইতিহাস থেকে যেহেতু মানুষ শিক্ষা নেয়, আমরা তার ব্যতিক্রম নয়। যেমন সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, এগুলো আমাদের বাংলাদেশের পরে স্বাধীনতা লাভ করেছে, তারপরেও দেখা যাচ্ছে যে এরা উন্নতির চরম শিখরে এসে পৌঁছেছে। যেহেতু এই স্বৈরশাসনের অবসান হয়েছে, স্বৈরশাসক থেকে আমরা শিক্ষা নিয়েছি, সেক্ষেত্রে এটার চেয়ে তো বড় অপরচুনিটি আর হতেই পারে না। এটা একটা চমৎকার একটা সময় এসেছে দেশটাকে নতুন করে সাজানো, সুশিক্ষা এবং সুশাসনের মাধ্যমে দেশের মানুষকে স্বাধীন সার্বভৌমত্ব নিশ্চিত করা, এটাই আমাদের, বিশেষ করে আমার প্রধান লক্ষ্য। এটাই আমরা বিগত জীবনে দেখেছি। আমার বিএনপি সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি যদিও 25 বছর স্কুল জীবন থেকে আমি রাজনীতি করে আসছি, 25 বছর, এরপরে আইনজীবী হয়েছি। আর একটা বিষয় আপনাকে স্মরণ না করিয়ে দিলেই নয়, আমার এই আসনটা হলো অত্যন্ত ভিআইপি আসন। সেখানে যেমন মওদুদ আহমেদ সাহেব সেখানে দীর্ঘদিন যাবৎ সংসদ সদস্য ছিলেন, তেমনি একইভাবে ওবায়দুল কাদেরও সেখানে ছিলেন, ফ্যাসিস্ট সরকারের আরেকজন মন্ত্রী। তো সেখানে অ্যাকচুয়ালি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার ছিল। তারপরেও কিন্তু এই প্রতিকূলতার মধ্যেও সেখানে আমি প্রতিনিয়ত গিয়েছি, জনসভা করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, সব কিছু করেছি। অনেক কিছুতেই আমি পিছপা হয়নি, কারণ একটাই, যেই
যেখান থেকে বাংলাদেশের সারা বিশ্বের যেখান থেকে আইন প্রণয়ন হয়, যেখান থেকে যে কোনো আইনের ব্যাখ্যা হয়, সেখানে যেহেতু আমি প্র্যাকটিস করি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে আমি কোনো কিছু ক্ষেত্রে দ্বিধা মনে করি না। আমি আমার দলের কার্যক্রম সবসময় চালিয়ে আসছি, আমি আমার জনগণের পাশে সবসময় ছিলাম এবং সবসময় থাকবো। অ্যাকচুয়ালি আমাদের মৌলিক অধিকার তো আমরা আদিকাল থেকে শুনে আসতেছি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। অন্যেরও এখন আমার মনে হচ্ছে খুব বেশি ঘাটতি নেই, বস্ত্র মানুষ পড়ছে, বাসস্থানও মোটামুটি যাই চলছে। কিন্তু করোনা মহামারীর পরে একটা বিশাল জনসংখ্যার একটা বিশাল অংশ, বিশেষ করে তরুণ সমাজ দেখা যাচ্ছে তাদের বিদ্যালয় থেকে পিছিয়ে পড়েছে। মেয়েরা, কোমলমতি মেয়েদের বিয়ে হয়ে গেছে, তাদের অনেকের বাচ্চা হয়ে গেছে। কিছু তরুণ যুবক আছে যারা পড়া থেকে, বিদ্যালয় থেকে দূরে সরে গিয়েছে। তো ওদেরকে স্কুলে ফিরিয়ে আনতে হবে। স্কুলে ফিরিয়ে আনলেই কিন্তু ওরা স্কুলে স্থায়ীভাবে আগের মতো থাকতে পারবে না, যেহেতু একটা গ্যাপ হয়েছে। আমার কাছে সবচেয়ে চমকপ্রদ আবিষ্কার সেটা আমার গ্রামের জন্য আমি বিশ্বাস করি, যেটার মাধ্যমে পুরা একটা, যদি আমার নির্বাচনী এলাকাকে যদি আমি মডেল হিসেবে ধরে নিই এবং এটা চমৎকার একটা যখন সমৃদ্ধশালী অবস্থায় পরিণত হবে, তখন সারা বাংলাদেশ কিন্তু এই মডেলটাকে গ্রহণ করবে। সেটি হলো, এই যুবকদেরকে যখন ফিরিয়ে আনা হবে তাদেরকে কিন্তু বিদ্যালয়ে ফিরানো যাবে না, তাদেরকে কারিগরি শিক্ষায় ফেরানো যাবে। কারণ আমরা দেখেছি যে কারিগরি আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থাতে আর কাজের সাথে কোনো মিল নেই, কিন্তু কারিগরি শিক্ষা ব্যবস্থা আর কাজের সাথে যথেষ্ট মিল রয়েছে। এবং কারিগরি শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা খুবই আগ্রহী। এই কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু অবকাঠামো খুব সহজে পরিবর্তন করা যায়, যেমন সংস্থান করা যায়। গ্রামের বাড়িতে যেমন হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, মৎস্য পালন, এগুলোর মাধ্যমে খুব দ্রুত কর্মসংস্থানে আসা যায়। এবং আরেকটা যেটা করা যায় কারিগরি শিক্ষার মাধ্যমে, আমরা আরেকটা জিনিস যেটা দেখি, উন্নত বিশ্ব যেসব জায়গাগুলো তারা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি উন্নতি, তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে তারা কারিগরি শিক্ষায় খুবই দক্ষ বলেই তারা উন্নয়নশীল দেশ এবং উন্নত হয়েছে। সেক্ষেত্রে আমিও মনে করি আমার দেশের সন্তানরা, আমার এলাকার সন্তানরা যদি কারিগরি শিক্ষা উন্নত হয়, তাহলে কিছু দেখা যাচ্ছে যে এই কারিগরি শিক্ষার মধ্যে জনশক্তিটাকে বিদেশেও প্রেরণ করা যায়। এর মাধ্যমে এই কারিগরি শিক্ষার মাধ্যমে আমি মনে করি সবচেয়ে দ্রুত গ্রামীণ উন্নয়ন কাঠামোকে সমৃদ্ধি করা যায়। এবং জনসংখ্যার একটা অর্ধেক অংশ হলো নারী। এই নারীরাও দেখা যাচ্ছে নারীদের কর্মসংস্থানের মাধ্যমে, যেমন বিভিন্ন কুটিরশিল্পী আছে, কুটিরশিল্প ব্যবস্থার সাথে বিভিন্ন কিছু জড়িত আছে। এই নারীদেরকেও যদি এর মাধ্যমে সম্পৃক্ততা করা যায়, তাহলে অবকাঠামো স্বাভাবিকভাবে অনেক বেড়ে যাবে। অবকাঠামোর বলতে অনেক কিছু বোঝায়, যেমন শিক্ষা, স্বাস্থ্যটাও বোঝায়। যেমন আমাদের প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে আমাদের সরকারি হাসপাতালগুলো আছে, কিন্তু সরকারি হাসপাতালগুলোর কোনো তত্ত্বাবধান নেই। একে আধুনিকায়ন করতে হবে, এখানে পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করতে হবে, এখানে ওষুধের ব্যবস্থা করতে হবে। ডাক্তার থাকলেও দেখা যাচ্ছে ওষুধ নেই। আরেকটা চমৎকার যেটা আমি মনে করি যে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমি এটা একদম পরিবর্তন করে দিব, একদম ম্যাজিক্যালি পরিবর্তন করে দিবে। সেটা হলো যে প্রতিটা ডক্টর, সারা বাংলাদেশে প্রতিটা ডক্টর তার আলাদা একটা হসপিটাল আছে। আমার এলাকায় কোনো ব্যক্তিগত ডাক্তারের কোনো ব্যক্তিগত হসপিটাল রাখতে দিব না, প্রাইভেট কোনো হসপিটাল রাখতে দিব না। প্রাইভেট হসপিটাল রাখতে যেটা হবে, দেখা যাচ্ছে যে সরকারি হসপিটালের মান উন্নয়ন হয় না, সেখানকার চিকিৎসার ক্ষেত্রে উন্নত হয় না, এবং সেখানে ভালো চিকিৎসা পাচ্ছে না মানুষ, ওষুধপত্র পাচ্ছে না। এবং এই ভালো ভালো ডক্টরগুলো কখন যাবে ঢাকা থেকে? তারা কেন গ্রামমুখী হবে? তাদের সুযোগ সুবিধাটা দিতে হবে, তাদের বেতন দিতে হবে। সব কিছু যখন উন্নত হবে এবং তাদের নিরাপত্তা দিতে হবে, সব কিছু মিলিয়ে যখন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সব কিছু যখন একদম বর্তমান প্রযুক্তি মাধ্যমে হবে, তখন দেখা যাচ্ছে গ্রামীণ অবকাঠামো কোনোভাবে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমি প্রথমে একটা কথা বলেছি যে গণতন্ত্র মূল মন্ত্রই হলো সুশিক্ষা। শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষা হতে হবে। সেক্ষেত্রে আমাদের তো শিক্ষানীতির যথেষ্ট অভাব রয়েছে, মানসম্মত শিক্ষানীতি নেই। আর ফ্যাসিস্ট হাসিনার আমলে 15 বছর শিক্ষানীতিকে একদম শেষ করে দিয়েছে। তাদের একটাই প্রতিযোগিতা ছিল
যে তাদের শাসনামলে অনেক বেশি শিক্ষিত ছেলেপেলে বের হবে, সেটা অ্যাকচুয়ালি সুশিক্ষা কি কুশিক্ষা সেটার কথা চিন্তা করেনি। বারবার কারিকুলাম চেঞ্জ করা হয়েছে। একটা জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। এই শিক্ষাটাকে যদি এভাবে এভাবে বারবার মূল নীতিটা পরিবর্তন করে ফেলে, তাহলে সেখানে কোনোভাবে শিক্ষার উন্নয়ন সম্ভব না। আর শিক্ষার উন্নয়ন যদি সম্ভব না হয়, তাহলে গোটা জাতি ধ্বংসে পরিণত হবে। এটা আমাদের খুব সহজ কথা। আমাদের দেশে পর্যাপ্ত শিক্ষা মানে পর্যাপ্ত উচ্চপদস্থ এবং আধুনিকায়ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু এটার সুযোগ খুবই কম সেখানে শিক্ষা অর্জন করা। কারণ বারবার যখন শিক্ষার মূল নীতিগুলো কারিকুলামগুলো চেঞ্জ করা হয়, তখন তারা একমুখী শিক্ষায় শিক্ষিত হতে পারে না। প্রশ্নপত্র ফাঁস এটা অ্যাকচুয়ালি এটা শুধু আজকে না, খুব সংকীর্ণ আকার আগে থেকেও ছিল। গত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এটা আরও বেশি হয়েছে। কী কারণে হয়েছে? কারণ আমার কত টাকা প্রয়োজন এটার কোনো মানদণ্ড ছিল না, হাজার হাজার কোটি টাকা প্রয়োজন। তো সেক্ষেত্রে তার সন্তানদেরকে তো মানুষ করতে হবে, শিক্ষিত করতে হবে, তাকে সার্টিফিকেট ওয়ারি তাকে একটা জায়গায় যেতে হবে। সে অবস্থা থেকে পরিত্রাণের জন্য তারা কিন্তু নকলের আশ্রয় বেশি নিয়েছে এবং নকল করেছে। আগে তো লুকোচুরি করে নকল করা হতো, সরাসরি নকল করা হয়েছে। যেমন পাশে একটা চাকু রেখে নকল করেছে, কিংবা নকল ধরেছে, এমবেসেডর নকল ধরেছে, দেখা গেল যে তাকে থ্রেট দিয়েছে, তার জীবন নাশের হুমকি দিয়েছে এবং তার চাকরি খাবে এরকম হুমকি দিয়েছে যে আমি অমুকের ছেলে তমুকের ছেলে। তো এই যে নকলের বিষয়টা, ওই সুশিক্ষা নীতি যেটা, শিক্ষানীতি যদি না হয়, তাহলে কিন্তু এমনই হবে। 100 বছরের ইতিহাসে বিরল যে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে চিফ জাস্টিস পালিয়ে যায়, একদম মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। তো এমন একটা দেশে, এমন একটা স্বৈরশাসকের দেশে শিক্ষানীতি বলেন, সুশাসন বলেন, স্বাস্থ্য বলেন, নারী বলেন, সমাজের অবকাঠামো বলেন, সব কিছু তো ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। আমরা যে এখনো যে মানুষ হয়ে বেঁচে আছি, রাজনীতি করা তো দূরের কথা, মানুষ হয়ে যে এখনো যে বেঁচে আছি, এটাই তো অনেক আমাদের কাছে। সারা বাংলাদেশে আমাদের অর্ধেক অংশেই তরুণ, জনশক্তির অর্ধেক অংশ যখন আমরা তরুণে বলে থাকি, আমাদের প্রধান উপদেষ্টাও খুব গর্ব করে বলেন আমরা তো পিছিয়ে পড়ার জাতি না, আমাদের অর্ধেক অংশই হলো তরুণ। এই তরুণ শক্তিকে আমরা কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো? কারণ তাদেরকে বুঝতে হবে, তাদেরকে কাছে টানতে হবে। তাদের বেকারত্ব দূর করতে হলে প্রথম অংশ যেটা করতে হবে, তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হবে। শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনা ছাড়া কোনোভাবে তরুণ শিক্ষাঙ্গন এবং হলো তার ঘরে, এই 15-16 বছর বেশিরভাগে ছেলেমেয়েরা মনে হচ্ছে ঘরে নেই, বাহিরে। আমাদের কষ্ট হয়েছে আমাদের সন্তানদেরকে ঘরে ধরে রাখতে। এই তরুণদেরকে ঘরে ফিরাতে হলে তাদের জন্য যে অবকাঠামো প্রয়োজন, আমি যেটা মনে করি প্রত্যেকটা, আমি শহর ভিত্তিকের কথা বলবো না, আমাদের বেশিরভাগই সুযোগ সুবিধাগুলো শহর কেন্দ্রিক। আমরা চাই কিছু কিছু সুযোগ সুবিধা আমাদের গ্রাম কেন্দ্রিক হওয়া উচিত, এটার পর্যাপ্ততা কমিয়ে আনা উচিত, শহর থেকে বেশি গ্রামে নেওয়া উচিত। সেক্ষেত্রে আমি তরুণদের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হলো তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলা। গ্রামমুখী ছেলেমেয়েদেরকে কারিগরি শিক্ষা যদি শিক্ষিত করে তোলা যায়, তাহলে তাদেরকে বিদেশেও ওদের শ্রমশক্তি নিয়োগ করা যায়। বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। নারী শিক্ষার হার কিন্তু এখন না, শুধু অনেক আগ থেকে অনেক বেশি তুলনামূলকভাবে। তো সেক্ষেত্রে নারী শিক্ষায় এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে খুব বেশি এগোতে পারছে না। এটা সামাজিক প্রেক্ষাপট, পারিবারিক প্রতিকূলতা, পরিবারের প্রতিকূলতা সব কিছু মিলে নারী এগোতে পারছে না। তারপরেও আমরা দেখি যে নারীরা ট্রেডিশনাল কাজের বাহিরেও কিছু কাজ করছে, যেমন পুলিশে, সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, তারপর সাংবাদিকে, কৃষিকাজে, রাজনীতিতে, সাংবাদিকতা এবং আইনজীবী, ডাক্তার হিসেবে তারা পাচ্ছে। আবার আমরা এত কিছুর পরেও দেখা যাচ্ছে যে নারীরা বাজার কেন্দ্রিক কিছু কাজের সাথে জড়িত হলেও বাজার বহির্ভূত কিছু কাজ, বাজার বহির্ভূত কাজ বলতে যেমন একটা
নারী যত উচ্চশিক্ষিতই হোক না কেন, তাকে গৃহস্থালী কাজ করতে হয়। গৃহস্থালী কাজ করতে হয়, সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, ছেলে মেয়ে মানুষ হওয়া বলেন, হাজব্যান্ডের পরিচর্যা বলেন, সব কিছু মিলিয়ে। এই যে বাজার বহির্ভূত যে কার্যক্রম, এটার কিন্তু এটা আর্থিক দিক থেকে মূল্যায়ন হয়, অবমূল্যায়ন হয়। আর্থিক দিক থেকে যদি মূল্যায়নে হতো, কিন্তু আমাদের নারী হয়ে উঠতো একটা জনশক্তি। 50 বছর হয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, কিন্তু নারীদের উন্নয়ন হয়নি। নারীরা মেধায় এগিয়ে আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক জায়গায় তারা পিছিয়ে আছে। নারী আজ দেখা যাচ্ছে যে স্পিকার হিসেবে আছে। আমাদের গর্ব করে বলতে গেলে আমাদের পজিশনে নারী ছিলেন, অপোজিশনে নারী ছিলেন, তারপরেও আমরা পিছিয়ে। কেন পিছিয়ে? আমরা নিরাপদ না, আমরা কোনোভাবে নিরাপদ না। আমাদেরকে নিরাপত্তা দিতে হবে, আমাদের প্রতি সহনশীল হতে হবে। আমরা শুধু নারী না, আমরা মা, আমরা স্ত্রী। তা আমাদের এই সম্মানটুকু আমাদের পাওয়ার হকদার আছে। আমরা এই সম্মানটুকু যদি সুন্দরভাবে অর্জিত হতে পারে, আমাদেরকে যদি পুরুষশাসিত সমাজ থেকে যদি এই সম্মানটুকু দেওয়া হয়, তাহলে নারীর এই আর্থিক সক্ষমতা বহুল অংশে বৃদ্ধি পাবে এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে আমরা চলতে পারবো। আমার বাল্যকাল আমার ঢাকাতেই কেটেছে। আমরা ভাই বোন 4 জন। আমি হলাম 3 নম্বরে, আমার বড় বোন আছে, তারপরে এরপরে ভাই আছে, এরপরে আমি, তারপরে ছোট ভাই আছে। বড় বোন পড়াশোনা শেষ করে উনি অলরেডি একটা সংসারী, ওনার ছেলে মেয়েরা অনেক বড় হয়েছেন। এরপরে ভাই, ভাই এবং আমি দুজনে বন্ধুর মতো চলেছি। আমরা স্পোর্টস করেছি একসাথে, আমরা গার্লস গাইড করেছি একসাথে। আমি গার্লস গাইডের লিডারও ছিলাম ক্যান্টনমেন্ট স্কুলে। মোটামুটি পুরাটা লাইফে আমি গার্লস গাইড এগুলোর সাথে জড়িত ছিলাম। খেলাধুলা করেছি, ন্যাশনাল টিমে খেলেছি আমি ব্যাডমিন্টন। তো এখনও আমি ওরকম সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত আছি। এই কারণেই কিন্তু আমি সর্বক্ষেত্রে আমি সবার সাথে খুব সহজে মিশতে পারি। আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি জীবনের এটা একদম গর্ব করে আমি আল্লাহ রাব্বিল আলামিনের কাছে বলতে পারি, আমার জীবনে নেগেটিভ বলে কিছু নেই। আমার যদি খুব আর্লি ম্যারেজ হয়েছে, এসএসসির আগে আমার ম্যারেজ হয়েছে। এরপর আমি এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি করেছি, গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি। ইউনিভার্সিটি অফ ডার্বিতে আমি মাস্টার্স অফ ল করেছি, এখানে ল করেছি। তো আমার সব আশা আমার পূর্ণ হয়েছে। এখন অপ্রাপ্তি বলতে যেটা আছে, মানুষের অ্যাকচুয়ালি জীবনে ডিমান্ডের শেষ নেই। আমার ওরকম অর্থগত কোনো ডিমান্ড নেই। আমার যেটা আছে, মানুষের যেহেতু সেবা করে আসছি দীর্ঘদিন যাবত, যেহেতু আমার রাজনীতির জীবনে প্রায় 35 বছরের দলের কাছ থেকে, দেশের কাছ থেকে কোনো কিছু পর্যন্ত নিইনি। আমি আশাও করি না। আমি মনে করি যে আর্থিক দিক থেকে আমি যথেষ্ট স্বাবলম্বী আছি। আমার শেষ আশা হলো যে জনগণ আমাকে পছন্দ করে, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। জনগণ চায় একজন সুশিক্ষিত মানুষ, একজন যে সুশাসন করতে পারে।